বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ঘিরে এক অদ্ভুত সমীকরণ এখন আলোচনা তৈরি করেছে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত। প্রবাসীদের ভোটে এক চিত্র, ডাকযুগে দেওয়া ভোটে আরেক চিত্র, আর মূল ভোট কেন্দ্রের ফলাফলে সম্পূর্ণ ভিন্ন চিত্র। এই তিনটি তথ্য একসাথে বসালে যেন তৈরি হচ্ছে এক রহস্যময় অঙ্ক। প্রশ্ন তাই এখন অনেকের মনেই ঘুরছে, যে দল পোস্টাল ভোটে বা ডাকযুগে ভোটে এত শক্ত অবস্থান দেখালো, সেই দল সাধারণ ভোট কেন্দ্রে গিয়ে কিভাবে যেন হঠাৎ করেই পিছিয়ে পড়ল। কি এমন ঘটল ভোটের দিন? এই পুরো বিষয়টি বুঝতে হলে প্রথমেই আমাদের বুঝতে হবে পোস্টাল ভোট বা ডাকযুগে ভোটের প্রক্রিয়াটি। এবারের নির্বাচনে নির্বাচন কমিশন মোট 15,20,093 জন ভোটারকে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিল। এর মধ্যে ভোট দিয়েছেন প্রায় 10,63,000 মানুষ, আর বাতিল হয়েছে প্রায় 57,000 ভোট, অর্থাৎ মোট ভোট পড়ার হার ছিল প্রায় 70% কাছাকাছি। এখন প্রশ্ন হলো, কারা দিয়েছেন এই পোস্টাল ভোট? মূলত দেশের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশিরা এবং নির্বাচনের দিন দায়িত্ব পালন করা সরকারি কর্মকর্তা, প্রশাসনের সদস্য, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই প্রক্রিয়ায় ভোট দিয়েছেন। এই দুই শ্রেণীর মানুষকে অনেকেই তুলনামূলক স্বাধীন ভোটার হিসেবে দেখেন, কারণ তাদের উপর স্থানীয় প্রভাবশালী বা রাজনৈতিক পেশিশক্তির প্রভাব সাধারণত খুব একটা কাজ করে না। ফলে তারা অনেক সময় নিজেদের বিবেচনা অনুযায়ী ভোট দিতে পারেন। আর ঠিক এই স্বাধীন ভোটের ফলাফলেই সামনে এসেছে এক চমকপ্রদ পরিসংখ্যান। পোস্টাল ভোটের ফলাফলে দেখা যায় জামায়াতে ইসলামী পেয়েছে প্রায় 4,88,000 ভোট, যা মোট পোস্টাল ভোটের প্রায় 46%। অন্যদিকে বিএনপি পেয়েছে প্রায় 3,22,000 ভোট, অর্থাৎ প্রায় 30%-এর মতো। প্রিয় দর্শক, ভিডিওর এ পর্যায়ে আপনাকে মনে করিয়ে দিই, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি পেয়েছে প্রায় 52,840 ভোট। এই পরিসংখ্যান অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে একটি বড় ইঙ্গিত দেয়। তা হলো জামায়াত ইসলামী হয়তো একটি বড় সাইলেন্ট ভোট ব্যাংক তৈরি করেছিল, যা সাধারণ নির্বাচনী প্রচারে তেমনভাবে চোখে পড়েনি। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, যদি পোস্টাল ভোটে একটি দল এত বড় ব্যবধানে এগিয়ে থাকে, তাহলে সাধারণ ভোট কেন্দ্রে গিয়ে সেই দলটি এত বড় ব্যবধানে পিছিয়ে পড়ল কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কয়েকটি আসনের ফলাফল বিশ্লেষণ করা প্রয়োজন। উদাহরণ হিসেবে ধরা যাক সিরাজগঞ্জ 4 আসন। সাধারণ ভোট গণনায় বিএনপির প্রার্থী এম আকবর আলী পেয়েছিলেন প্রায় 1,60,000 ভোট। অন্যদিকে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম খান পেয়েছিলেন প্রায় 1,59,000 ভোট, অর্থাৎ ব্যবধান ছিল খুবই সামান্য। অনেকেই তখন ধরে নিয়েছিলেন বিএনপির জয় প্রায় নিশ্চিত। কিন্তু যখন পোস্টাল ভোট গণনা শুরু হলো, তখন দৃশ্যপট পাল্টে গেল। পোস্টাল ভোটে রফিকুল ইসলাম খান পেলেন 2,179 ভোট, আর আকবর আলী পেলেন মাত্র 820 ভোট। ফলাফল দাঁড়ালো এমন, মাত্র 594 ভোটের ব্যবধানে জয়ী হলেন জামায়াতের প্রার্থী। একই ধরনের ঘটনা দেখা গেছে মাদারীপুর 1 আসনেও। সেখানে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার এগিয়েছিলেন প্রায় 64,000 ভোট নিয়ে। অন্যদিকে 11 দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদুদ্দিন আহমেদ হানজালা পেয়েছিলেন প্রায় 63,000 ভোট, অর্থাৎ তিনি প্রায় 1,000 ভোটে পিছিয়ে ছিলেন। কিন্তু ডাকযুগে পাঠানো ব্যালট গণনার পর দেখা গেল হানজালা পেয়েছেন 1,398 ভোট বেশি। ফলাফল শেষ পর্যন্ত প্রবাসীদের পোস্টাল ভোটের জুড়েই তিনি চূড়ান্ত বিজয়ী হয়ে যান। এবার আসা যাক দেশের সবচেয়ে বেশি আলোচিত আসনগুলোর একটিতে, ঢাকা 17। অনেকেই এটিকে ঢাকার এলিট কেন্দ্র বলে থাকেন। এই আসন থেকে নির্বাচন করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। কিন্তু পোস্টাল ভোটের ফলাফল দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। এই আসনে তারেক রহমান পেয়েছেন মাত্র 1,256টি পোস্টাল ভোট। অন্যদিকে জামায়াতের একজন সাধারণ প্রার্থী পেয়েছেন 2,328 ভোট, যা প্রায় দ্বিগুণ। একজন বড় রাজনৈতিক দলের প্রধান, যিনি একজন সাবেক প্রধানমন্ত্রীর সন্তান, তিনি পোস্টাল ভোটে একজন তুলনামূলকভাবে অচেনা প্রার্থীর কাছে এত বড় ব্যবধানে পিছিয়ে পড়লেন। এটিকে অনেকেই একটি পরিসংখ্যানগত অস্বাভাবিকতা বলছেন, তবে সব জায়গায় একই চিত্র নয়। বগুড়া 6 আসনে তারেক রহমান পোস্টাল ভোটে কিছুটা এগিয়েছিলেন। তিনি পেয়েছেন প্রায় 1,545 ভোট, যা জামায়াতের প্রার্থীর চেয়ে বেশি। তবু ঢাকার মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই উল্টো ফলাফল অনেক প্রশ্ন তৈরি করেছে। ঢাকা 15 আসনেও দেখা গেছে ভিন্ন চিত্র। সেখানে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান পোস্টাল ভোট পেয়েছেন প্রায় 2,790টি, আর বিএনপির প্রার্থী মিল্টন খান পেয়েছেন তার চেয়ে অনেক কম। তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও পোস্টাল ভোটে
ভোটে বেশ চমক দেখা গেছে। ঢাকা 11 আসনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম পোস্টাল ভোট পেয়েছেন প্রায় 1834টি। সেখানে বিএনপির প্রার্থী পেয়েছে মাত্র 864টি ভোট। কুমিল্লা 4 আসনের ফলাফল তো সত্যি অবাক করার মতো। সেখানে 11 দলীয় জোটের শরিক এনসিপির প্রার্থী হাসানাত আব্দুল্লাহ পেয়েছেন 6056 পোস্টাল ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র 241 ভোট। এই ব্যবধান অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হয়েছে। ফেনী 3 আসনেও একই ধরনের চিত্র দেখা গেছে। সেখানে প্রায় 16,038 জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন। বিএনপির হেভিওয়েট প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু পেয়েছেন প্রায় 3,196 ভোট। অন্যদিকে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন পেয়েছেন 7,339 ভোট, অর্থাৎ দ্বিগুণের চেয়েও বেশি। এখন আবার সেই পুরনো প্রশ্নে ফিরে আসতে হয়, যদি পোস্টাল ভোটে এত জায়গায় জামায়াত এবং তার মিত্ররা এগিয়ে থাকে, তাহলে সাধারণ ভোট কেন্দ্রে গিয়ে তারা এত বড় ব্যবধানে হেরে গেল কিভাবে? রাষ্ট্রবিজ্ঞানে একটি ধারণা আছে যাকে বলা হয় পদ্ধতিগত ভোটাধিকার হরণ। যখন কোনো দলের সাইলেন্ট ভোটার বেশি থাকে, তখন কখনো কখনো নির্বাচনের দিন বিভিন্ন কৌশল ব্যবহার করা হয়, যেমন কেন্দ্র দখল, বিরোধী দলের এজেন্টদের বের করে দেওয়া কিংবা ফলাফল গণনার সময় কারচুপি। প্রবাসীরা তো সশরীরে ভোট কেন্দ্রে ছিলেন না, তাই তাদের ভোট তুলনামূলক নিরাপদ ছিল। কিন্তু সাধারণ মানুষ যখন ভোট দিতে গেছে, তখন কি তারা সম্পূর্ণ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, নাকি কোথাও কোনো অদৃশ্য চাপ কাজ করেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই আন্তর্জাতিক উদাহরণও টেনেছেন। পাকিস্তানের সাম্প্রতিক নির্বাচনের দিকে তাকালে দেখা যায়, সেখানে ইমরান খানের দল পিটিআই প্রথম দিকে ভোট গণনায় এগিয়েছিল, কিন্তু হঠাৎ করেই রাতের মধ্যে সিস্টেম ডাউন হয়ে যায়। পরের দিন সকালে দেখা যায় ফলাফল পুরো উল্টো হয়ে গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এই ঘটনাকে বলা হয়েছিল ম্যান্ডেট থেফট, অর্থাৎ জনাদেশ চুরি। সংখ্যার হিসাব সাধারণত মিথ্যা বলে না। যেখানে ভয় নেই, যেখানে পেশিশক্তির প্রভাব নেই, যেখানে মানুষ যাকে বেছে নেয়, সেই ভোট কি হঠাৎ করেই উধাও হয়ে যেতে পারে? এই প্রায় 15 লাখ পোস্টাল ভোট আসলে পুরো নির্বাচন ব্যবস্থার সামনে একটি বড় আয়না তুলে ধরেছে। সেই আয়নায় যেই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, তা অনেকের কাছেই স্বস্তিদায়ক নয়। এখন প্রশ্নটা আপনাদের কাছেই, পোস্টাল ভোটে এত বড় ব্যবধানে এগিয়ে থাকা আর মূল ফলাফলে পিছিয়ে থাকা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, সাধারণ ভোট কেন্দ্রগুলোতে কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা কারচুপি হয়েছে, নাকি এটিই ছিল দেশের প্রকৃত ভোটের প্রতিফলন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, কারণ রাজনীতির অন্দরমহলের এমন বিশ্লেষণ আমরা নিয়মিত আপনাদের সামনে তুলে ধরব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।